বাংলাদেশের প্রেক্ষাপটে ফেন্সিং একটা দারুণ সম্ভাবনাময় ডিসিপ্লিন, সেটা আমরা সবাই জানি। এবং বর্তমানে এখন চলছে প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026। এই আয়োজনে এসে একজন মানুষের সাথে দেখা হয়ে গেছে যার কথা না বললেই নয়, এবং বাংলাদেশের ফেন্সিংটাকে নতুন করে যিনি চিনিয়েছিলেন, একটা আলোড়ন তৈরি করেছিলেন। ঠিক আমার বাঁ পাশে রয়েছেন ফাতেমা মুজিব, এবং ডান পাশে যে মানুষটা রয়েছেন তিনি তার আপন ভাই সাদ্দাম মুজিব। এই দুই ভাই বোনকেই আজকে কথা বলবার জন্য নিয়ে এসেছি, তার একটা কারণও রয়েছে। এই ফাতেমা মুজিব যিনি ফেন্সিংয়ে এসছেন এবং ফেন্সিংয়ে বাংলাদেশকে নতুন করে চিনিয়েছিলেন 2019 সালে সাব গেমসে স্বর্ণপদক জিতে, যেটা বাংলাদেশের প্রথম পদক এবং এখন পর্যন্ত ফেন্সিংয়ের সবচেয়ে বড় অর্জন। এবং এই ফেন্সিংয়ে আসার পেছনে তার ভাইরা একটা বড় অবদান রেখেছিলেন, সেটা আমরা ফাতেমা মুজিবের কাছ থেকেই শুনবো। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যে টুর্নামেন্টটা চলছে আমরা এটা নিয়েও কথা বলবো, তবে আপনার একটু পেছন দিকে আমরা যেতে চাই। আপনার এই যে ফেন্সিংয়ে আসা, আমরা জেনেছি যে আপনার ভাইয়ের মাধ্যমে তিনি আগে থেকে ফেন্সিংটা খেলতেন এবং তার দেখে দেখে আপনি ইন্টারেস্টেড হয়েছেন, ফেন্সিংয়ে এসছেন। এটা যদি আপনার মুখ থেকে একটু শুনতে চাই আমরা। হ্যাঁ, অবশ্যই ভালো প্রশ্ন করছেন। আমি যখন ছোট ছিলাম দেখতাম যে ভাইয়া সোর্ড মাস্ক ড্রেক্স নিয়ে ব্যাগে করে আসতো প্রতিদিন। তো কোথায় যেত সঠিক এটা জিজ্ঞেস করে নেই কখনো। তো ওরা একদিন হচ্ছে ওদের গেম শেষ করে ওরা ট্যুর করতে গেছিলো, মেবি হচ্ছে খাগড়াছড়ি ওদিকে। তো ও আসার পরে আব্বা কি জিজ্ঞেস করতেছে, দিদি হঠাৎ করে চলে গেছিস, কোথায় চলে গেছিস? ও বলতেছে বাবা খেলা থেকে সবাই ট্যুর দিছে, আমরা ট্যুরে চলে গেছি। তো তার ট্যুরে চলে গেছিস কী খেলা? বলে যে ফেন্সিং। এই ফেন্সিং খেলিস, কী খেলিস এটা? বলো অত অরল দিয়ে খেলি। তারপর থেকে হচ্ছে ও যখন আসতো তো ওর পিছে পিছে আমিও আসতাম। তো ওইখান থেকেই খেলাটা শুরু। একটু সাদ্দাম মুজিবের কাছেও যেতে চাই। খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন আমরা যতটুকু জানি। এরপরে আসলে এই ছোট বোনকে গড়ে তোলা, তাকে মায়ের অভাবটা বুঝতে না দেয়া, এগুলো আপনারাই করেছেন যতটুকু আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি। কতটা আসলে চ্যালেঞ্জিং ছিল এই যে তাকে ফেন্সিংয়ে আনা আপনার সাথে সাথে এই বিষয়গুলো? এই তো আমার ছোটো বোনকে মানুষ করেছে আমার বড় বোন, ঠিক আছে? বড় বোন মানুষ করেছে, তো ও বাসায় থাকতো, বড় বোনের কাছেই থাকতো। যখন আমি ফেন্সিং প্র্যাকটিস করতে আসতাম ভাবলাম যে ও একা একা বাসায় কী করবে, পরে ওরে নিয়ে আসছি সাথে এসে, ওর সাথে আমি ওরকে শিখাইতাম, আমিও প্র্যাকটিস করতাম। এভাবে করতে 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 দেখলাম যে ও স্পিড অনেক হাই হয়ে গেছে। তখন দেখলাম যে, তখন আর বললাম তুই টুর্নামেন্ট খেল তাহলে। তখন ওই ছোটো অবস্থায় যে টুর্নামেন্ট খেলে তখনই আনসারের যে মেন গোল্ড মেডেল ছিল অঞ্জলি, ওর সাথে প্রথম দিনই ফাইনাল চলে গেছে, প্রথমে ফাইনাল চলে গেছে। এর পরবর্তী থেকে যে গোল পাওয়া শুরু হয়েছে, এ আর থামে নেই আল্লাহর রহমতে। তো টানা গোল এই পর্যন্ত, লাস্ট গেম পর্যন্ত ও গোল্ড মেডেলিস্ট। ওয়াও, 2টা করে গোল পেয়েছে ও। দারুণ একটা গল্প, সত্যিকার অর্থে একটা মানে উল্লেখ করার মতো একটা গল্প, যে এই যে স্টার্ট হওয়া এবং প্রথম টুর্নামেন্টে এসেই বাজিমাত, ভাইয়ের হাত ধরে আসা, তার প্রথম কোচ আমরা যদি সেভাবে বলি যে তার আপন ভাই তার কোচ। এই বিষয়টা আপনাকে কেমন লাগে যে আপনার ভাইয়ের হাত ধরে আসা এবং তাকে দেখে দেখে শেখা এবং এসেই বাজিমাত করা, এগুলো কি কখনো ভাবেন যখন একা থাকেন, এই ভাবনাগুলো কি আসে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসে। যখন চিন্তা করি যে আসলে প্র্যাকটিস করা লাগবে, তো তখন তো ভালো লাগে। যখন মাথায় আসে যে এখন তো ভুল করলেই বকা দিবে, ওই জিনিসটা খুব খারাপ লাগে। যখন মাঠে খেলি, যখন জিতে যাই, তখন খুব মানে ভালো লাগে, গর্ব লাগে যে আসলেই তো বকাটা দিচ্ছে, তো এই জন্যই মেডেলটা আসবে। এই জন্যই সব সময় প্র্যাকটিসের সময় বলতো যে এত মাস ধরে প্র্যাকটিস করতেছিস, এতদিন ধরে প্র্যাকটিস করতেছিস, ভালো করে প্র্যাকটিস কর। তোর যখন মাঠে নামবি, যখন একটা গোল পাবি, তখন বুঝবি যে আসলে প্র্যাকটিসের কি মর্ম। তো দেখি যে না, আসলে সত্য কথা যে ভাই বোন যখন প্র্যাকটিস করি, দুইজনে আলাপ আলোচনা করে প্র্যাকটিস করি, এটা আসলে সফলতা আসে আল্লাহর ইচ্ছায়। সাদ্দাম মুজিব, যখন 2019-এ সাব গেমসে সেটা হয়েছিল নেপালে সম্ভবত, রাইট? সেখানে যখন ফাতেমা মুজিব স্বর্ণ পেলেন, এর আগে তো ন্যাশনালে তিনি পেয়েছেন, আপনি বললেন যে ওই যে গোল্ড পাওয়া শুরু হয়েছে, প্রত্যেক গেমসে গোল্ড পাচ্ছে, সেটা একটা আলাদা ফিলিংস। বাট যখন সাব গেমসে, এবং সেটা বাংলাদেশ ফেন্সিংয়ের জন্য প্রথম পদক, ইন্টারন্যাশনাল প্রথম পদক, এবং ওই অর্জনটা এখন পর্যন্ত সর্বোচ্চ বাংলাদেশের ফেন্সিংয়ে, তখন ওই সময়টা আপনাদের কাছে কেমন ছিল, বা আপনাদের ফ্যামিলি মেম্বার্স যারা, তাদের কাছে ওই মুহূর্তটা কেমন ছিল? যে আমরা যখন আমি প্রথম থেকেই কনফিডেন্ট ছিলাম, কারণ ও নেপালে যায় কিছু একটা করবে। কারণ বাংলাদেশে ও দেখছে গ্রুপ খেলার মধ্যে অনেক পয়েন্ট ডিস্টেন্স থাকতো, ও একাই সব টাইমে নিয়ে যেত। আর ইন্ডিভিজুয়াল তো ও একাই মানে অনেক ব্যবধানে হারাইতো। ওই হিসাব করে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে ওরা যারা খেলতেছে তারা ওর থেকে অনেক ডাউন আছে, ও গেলেই রেজাল্ট হবে। আমি খুবই আশাবাদী ছিলাম। তারপর যখন টিভি দেখতে পারলাম যে এরকম গোল পাইছে, আমার ফ্যামিলি সহ আত্মীয় স্বজন সবাই ছিল, তখন সবাই আমাদেরকে ফোন দিতেছে যে ফাতেমা তো এরকম টিভি দেখতেছে, গোল পাইছে, এই সেই কবেতে ফেন্সিং খেলে। তখন আমি বলি তো ও তো ছোটোকালটাই করে, আপনারা তো খোঁজখবর নেন নাই।
ঠিক আছে। সাব গেমসে যখন গোল পাইছে তখন থেকে ফ্যামিলি সবাই জানে যে ফেন্সিং খেলেও এরকম ভালো একটা মানে ফ্যামিলির বা আত্মীয় স্বজন অনেকে জানতো না সে বিষয়গুলো, অনেকে অনেক জানতো না। কিন্তু এরপরে কি একটা ছোট্ট কষ্ট মনের মধ্যে লুকায় আছে এখনো, যে ওই যে সাব গেমসে গিয়ে এরকম একটা অর্জন, আপনারা ভেবেছিলেন যে এরপরে ইন্টারন্যাশনাল আরও অনেক টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে, সেখানে আরও সাকসেস আসবে, এরপরে কেন এই বিষয়গুলো হলো না, মানে কোন জায়গাটাতে? আসলে আমাদের ফেন্সিং খেলাটা আগে প্রচারটা একটু কম হইতো, সাব গেমসে ও গোল মারার পরেই কিন্তু প্রচারটা একটু বেশি হয়। সেই কারণে আগে আমরা যারা ভালো করছিলাম তারা যাওয়ার অপরচুনিটি অনেক কম ছিল। ও গোল মারার পর থেকে একটু বাড়ছে, তো মাঝখানে আমার একটু অফ হয়ে গেছিলো। আর আমাদের আর্থিক যে যে সমস্যাগুলা, ফেডারেশনের যে সমস্যাগুলা, ওগুলো যদি একটু ক্লিয়ার হইতো তো ঘন ঘন আর কি যেতে পারতো। বুঝতে পেরেছি। ফাতেমা মুজিব, আপনার একটা আক্ষেপের কথা আপনাকে নিয়ে যখন একটু সার্চ করলাম, তখন দেখলাম যে একটা জায়গায় আপনি একটু আক্ষেপের কথা বলেছেন যে সময় মতো আপনার ঘুম ভাঙানো হয়নি। এই বিষয়টা আসলে কি? এই যে আপনি একটা এত বড় অর্জনের পরে আপনি বাংলাদেশের ফেন্সিংটাকে নতুন করে চিনিয়েছিলেন, সাদ্দাম মুজিব অর্থাৎ আপনার ভাই যেটা বলছেন যে আপনি যখন এই পদকটা পেলেন এরপরে প্রচারের আলোয় আসলো ফেন্সিং। আমরা জানি যে ফেন্সিং বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত সম্ভাবনাময়ী একটা ডিসিপ্লিন, অত্যন্ত সম্ভাবনাময়ী একটা খেলা, কিন্তু নতুন করে চেনালেন আপনি। এরপর আমাদের প্রত্যাশা ছিল যে অনেক টুর্নামেন্টে আপনাকে আমরা দেখবো, ইন্টারন্যাশনাল অনেক জায়গায় আপনি পার্টিসিপেট করবেন, আরও পদক নিয়ে আসবেন, বাংলাদেশের জন্য সম্মান সুনাম বয়ে নিয়ে আসবেন, কিন্তু ওইরকমটা আর দেখি নাই। এর মধ্যে আপনার ওই যে একটা আক্ষেপের কথা আমরা জানতে পেরেছি, আপনি কোনো একটা জায়গায় বলেছেন যে যেই সময় আপনার ঘুম ভাঙানো দরকার ছিল আপনার ঘুমটাকে ভাঙানো হয়নি। এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে বলবেন আমাদের? আসলে বলতে গেলে যে এখন যে আমাদের প্রেসিডেন্ট মেজর কামরুল স্যার অবসরপ্রাপ্ত, তো স্যার তো আগে হচ্ছে সাধারণ সম্পাদক ছিলেন। তো তখন থেকে উনি যে ফেন্সিংয়ের প্রতি একটা ভালোবাসা, তার যে একটা মায়া, সেটা আর কি আমরা তার চোখে দেখি। আর 2019 সালে সাব গেমসে যখন আমি গোল পাই তখন সে সবচেয়ে বেশি খুশি হয়েছিল, কারণ হচ্ছে সে তখন অনেক কষ্ট করছে আমাদের জন্য। আর যেটা হচ্ছে আমার যেটা বলা আর কি ঘুম ভাঙে নাই, ওইটা হচ্ছে যে আমাদের ইকুইপমেন্টসের খুব স্বল্পতা, যেহেতু এটা সব ইন্টারন্যাশনাল ইভেন্ট থেকে আসে, আমাদের দেশীয় কোনো ইকুইপমেন্ট নাই। আর দ্বিতীয়ত হচ্ছে ঘরোয়া টুর্নামেন্ট করে লাভ নেই, আমাদের বেশি বেশি ইন্টারন্যাশনাল খেলতে হবে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে হবে। হ্যাঁ, দেশের গণ্ডির মধ্যে আর কি আমাদের এটা হয় না। দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো আছে, নেপাল, ইন্ডিয়া, ভুটান, হ্যাঁ, শ্রীলঙ্কা, এদের সাথে যদি আমরা একটু ফ্রেন্ডশিপলি ম্যাচ খেলি, আমাদের দেখা যায় যে এটা আমাদের জন্য অনেক প্রায়োরিটি বেশি। তখন হচ্ছে সাব গেমস, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, এগুলো আমাদের জন্য তখন সহজ হয়ে যাবে, কারণ ফেন্সিংটা হচ্ছে খুব ইজি খেলা। আর স্যার হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ভালোবাসে ফেন্সিংয়ে। তো ফেন্সিংটা স্যার হচ্ছে অনেক মায়া করে, যে যদি আমাদের হচ্ছে যদি আরও বেশি সাপোর্ট দেয়, আমাদের পিছনে পরিশ্রম করে, দেখা যাবে যে ফেডারেশনেরও খুব ভালো হবে, আমাদেরও জন্য আরও বেশি ভালো হবে। খেলার সুযোগটা আপনাদের ইন্টারন্যাশনালিভাবে একেবারেই হচ্ছে না, ইকুইপমেন্টেরও কথা বলছেন, এক্সটেন্সিভ একটা গেম, সেক্ষেত্রে ইকুইপমেন্টেরও আপনাদের স্বল্পতা রয়েছে। ফেডারেশন থেকে কেমন সহযোগিতা আপনারা পাচ্ছেন? ফেডারেশন থেকে যেই সহযোগিতাগুলো পাওয়া দরকার, আপনাদের নিজস্ব কোনো ভ্যানিউ নাই আমি যতটুকু জানি, সেটা কেমন পাচ্ছেন? ধরতে গেলে প্রথমত ভেন্যু নাই, যেমন এই যে এখন খেলা হইতেছে আমাদের এখানে আসে খেলতে হইতেছে, এখানে তো দেখা যায় যে বিভিন্ন সমস্যা। এটা যেহেতু ইনডোর গেম, ইনডোরে খুব ভালো, এখানে হচ্ছে ধুলা বালি, তারপর হচ্ছে অক্সিজেনের অভাব, খুব খারাপ লাগে এখানে এসে খেলতে আমাদের। তাও আমরা ফেন্সিংকে ভালোবাসি দেখে আমরা মনের টানে চলে আসি। দেখা গেছে যে আমাদের যদি একটা ভেন্যু হতো খুব ভালো হতো। তারপর হচ্ছে আপনার আমাদের যে এখন স্যার অলরেডি আগে থেকেই বাইরে থেকে কোচ এনে এনে আমাদের ট্রেনিং দেয়। তো প্রত্যেকটা ইভেন্টের জন্য যদি কোচ আনে তাহলে আরও ভালো, কারণ প্রত্যেকটা ইভেন্টের জন্য কোচ আলাদা আলাদা করে। এই আর ক্যাম্প চলাকালীন যদি আমাদের আরও একটু সহযোগিতা করেন তাহলে আরও একটু বেশি ভালো, কারণ ক্যাম্প চলাকালীন যে আমি অস্ত্রটা দিয়ে খেলি, ওই অস্ত্রটা দেখা যায় যে হিউজ পরিমাণ ভাঙে। তো দেখা যায় যে একটা ক্যাম্পের সময় একটা বাজেট থাকে, নির্দিষ্ট বাজেট, যে তোমার জন্য হয় এইটা থেকে এইটা। তো অনেক প্লেয়ার আছে, যেমন যেমন আমি নিজেই, আমার একটু বেশি লাগে। আমি খেলতে গেলে দেখা যায় যে আমার 3টা থেকে 4টা 5টা 6টা 7টা 8টা ব্লেড ভেঙে যায়। তো দেখা গেছে যে ফেডারেশন দেয় ঠিকই, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কষ্ট হয়ে যায়, আমার নিজের বসে থাকা লাগে 1 দিন 2 দিন। একটা প্লেয়ার যখন 1 দিন 2 দিন বসে থাকে তখন তার নিজেরই খারাপ লাগে, যে আসলে আমি কন্টিনিউ প্র্যাকটিস করতেছি, এখন আমার ব্লেড ভাঙার কারণে আমি 2 দিন অপেক্ষা করা লাগতেছে আমার, কারণ এটা তো আমাদের দেশেও পাওয়া যায় না।
নিজেকে নিয়ে লক্ষ্যটা কি আসলে, কোন জায়গায় নিজেকে নিয়ে যেতে চান? আমরা জানি যে এই যে গ্যাপ বা এই যে প্রতিবন্ধকতাগুলো, এগুলোর কারণে আমাদের অনেক ট্যালেন্টকে আমরা হারিয়ে যেতে দেখেছি। নিজেকে নিয়ে কি ভাবছেন? নিজেকে নিয়ে এখন আসলে এগিয়ে যাওয়ার কতটুকু যেতে পারবেন বলে মনে করছেন? যেহেতু আমার ভাইয়া এখনও স্পোর্টসের সাথে আছে, আমিও লেগে থাকতে চাই আটার মতন। আরও দূরে স্বপ্ন দেখতে চাই, খেলতে চাই। আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে আপনাদের ধন্যবাদ। কথা বলছিলেন ফাতেমা মুজিব এবং সাদ্দাম মুজিব, দুই ভাই বোন, এবং ভাইয়ের হাত ধরে এই অঙ্গনে আসা, এবং এখন যে টুর্নামেন্টটা চলছে, যে চ্যাম্পিয়নশিপ চলছে প্রেসিডেন্ট কাপ, সেটাও চলছে ভাড়া করা একটা গ্রাউন্ডে, হ্যান্ডবল স্টেডিয়ামের গ্রাউন্ডে চলছে। একটু আগে ফাতেমা মুজিব যে কথাগুলো বলছিলেন যে ইকুইপমেন্টের স্বল্পতা, সুযোগ সুবিধার অভাব, ভ্যান্যুর অভাব, এরকম নানা রকম অভাবে জরাজীর্ণ বাংলাদেশের ফেন্সিং, এবং এখান থেকে বেরিয়ে আসতে হলে, ফাতেমা মুজিবদের মতো ট্যালেন্টকে ধরে রাখতে হলে, তাদের হাত ধরে সাফল্য নিয়ে আসতে হলে এই অভাবগুলোকে দূর করতে হবে, আরও সুযোগ সুবিধা প্রোভাইড করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে ট্যালেন্ট উঠে আসবে এবং ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে বাংলাদেশ সুনাম অর্জন করবে, বাংলাদেশের পতাকা উড়বে আন্তর্জাতিক পরিমণ্ডলে, এবং সেটা একেবারেই পরিষ্কার। সুতরাং কর্তা ব্যক্তিদের অবশ্যই এখানে নজর দিতে হবে। এবং আবারও বলছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেন্সিং খুবই সম্ভাবনাময়ী একটা ডিসিপ্লিন, এবং যেটা দেখাতে পেরেছিলেন ফাতেমা মুজিব, তিনি যখন খেলেন তার আত্মীয় স্বজনরাও জানতেন না যে তিনি ফেন্সিং খেলেন, কিন্তু যখন তিনি সাফল্য অর্জন করলেন, যেভাবে করে সবাই জানতে পেরেছিল বাংলাদেশের এরকম অনেক হিডেন ট্যালেন্ট রয়েছে, যদি সুযোগ সুবিধাগুলো ঠিকমতো প্রোভাইড করা যায় তাহলে তারাও বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.